আমি বললাম, আপনার থেকে আমি বয়সে অনেক ছোট, তাই আপনি করে বলতে হবে না। তোর বাবা হেসে বলে, ও এই ব্যাপার, আমি ভাবলাম কি নাকি। যদিও আপনার হাসিটা অনেক চমৎকার, শীতলতার একটা ভাব আছে, দেখলেই মন ভালো হয়ে যায়। আমি লজ্জায় হেসে বললাম, আমি কিন্তু ক্লান্ত না। মানে তাকে একটু ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিলাম যে বাসর রাত নিয়ে আমার কোনো অস্বস্তি নেই। সে ভরসা পেয়ে ধীরে ধীরে আমার হাত ধরে। মজার কথা কি জানিস, তখন দুজনেই হাত পা কাঁপছিল। আমি তখনই বুঝতে পারি আমি তার জীবনের প্রথম নারী। সেই রাতে দুজন মিলে এক নতুন অধ্যায় শুরু করলাম। সকালে ঘুম ভাঙতেই দেখি সে রোমান্টিক চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে উঠে গিয়ে আয়নার সামনে বসে চুল আঁচড়াতে শুরু করি। তার মুগ্ধ দৃষ্টি তখনও আমাকে জড়িয়েছিল। তারপর বিয়ের পর শ্বশুরবাড়ির জীবন আলহামদুলিল্লাহ ভালোই কাটছিল। তোর দাদা তো আমার আসার আগেই মারা গেছেন। তোর দাদির স্বভাব অবশ্য বেশ রাগী ছিল, কিন্তু তোর বাবার ভালোবাসায় সেই খিটখিটিয়ে স্বভাব আমার কাছে তুচ্ছ মনে হতো। চুপি চুপি সে কত জায়গায় ঘুরতে গিয়েছি, সেটা শুনে শেষ করা যাবে না। বাগানের ভেতরে বসে গল্প করা, বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে হেসে ওঠা, এমনকি রাতের আকাশের তারাগুলো গুনতেও তোর বাবা আমাকে সঙ্গ দিয়েছে। তোর ফুপু রহিমা যখন শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়ি আসতো, তখন আমাকে খুব আদর করত, গর্ব করে বলতো, এমন বউ আর 10টা জমিদার বাড়ি তো পাওয়া যাইব না। তার এই প্রশংসার মনটা ভরে উঠত। তারপর 2 বছর পর আমার কোলে এলো মিষ্টি এক মেয়ে, আমার মিরু। সে মুহূর্তটা যেন আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ হয়ে ধরা দিয়েছিল। মীরা মুচকি হেসে বলে। মা, সেই দিন তোমাকে কে বাঁচিয়েছিল? মমতাজ হেসে বলে, প্রথমে ও নিয়ে তেমন ভাবিনি। কয়েকদিন পর ভেবেছিলাম হয়তো সোহান খান আমাকে বাঁচিয়েছে, কিন্তু পরে মায়ের মুখে শুনেছিলাম কে ছিল আমার ইজ্জত রক্ষার সেই নায়ক। মীরা মুখে উদ্বেগ ফুটে ওঠে। কে মা? মমতাজ গভীর হাসি হেসে বলে, তোর বাবা। মীরা বিস্ময়ের দৃষ্টিতে হেসে উঠল। মমতাজ খানিকটা হাসি ছড়িয়ে গম্ভীর নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলেন, সেদিন তোর বাবা প্রথম চাকরি পেয়ে নদীপাড়া থেকে যাচ্ছিল। কোনো গাড়ি না পেয়ে শর্টকাটে জঙ্গলের পথ ধরে হেঁটে যাচ্ছিল। সামনে দেখে কয়েকজন ছেলে পৈশাচিক আনন্দে হাসছে। তোর বাবা বুঝতে বাকি রইল না কি হচ্ছে সেখানে। একটু দেরি না করে সে মাটিতে পড়ে থাকা মজবুত কাঠের একটা টুকরো তুলে নিয়ে তেড়ে ফুঁড়ে ওদের পেটাতে শুরু করে। আমি তো তার আগেই সাইফুলের নির্মম আঘাতে অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর তোর বাবার প্রচণ্ড মার আর বজ্রকণ্ঠে গর্জনে ছেলেগুলো ছুটে পালায়। পরে তোর বাবা পাশে পড়ে থাকা অন্যটা তুলে আমার গায়ে জড়িয়ে দেয়। প্রবেশপত্র খুঁজে ঠিকানা বের করে আমাকে কোলে তুলে বাড়ি পৌঁছে দেয় আর আম্মাকে সব ঘটনা খুলে বলে। তারপর আম্মা সব শুনে কান্নায় ভেঙে পড়েন। তাকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেন। কথায় কথায় তার নাম ঠিকানাও রেখে দেন। পরের দিন সকালে পুরো গ্রামে ঘটনাটা ছড়িয়ে পড়ে। সেটা তো তোকেই বললামই। আম্মা তোর বাবাকে ডেকে নিয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার মাইয়াডারে এক ঘরে কইরা দিল রে বাপ, হন অপবিত্র বইলা আর কোনোদিন ওরে কেউ বিয়ে করব না। পাশে বড় আপা খাদিজা তখন তীব্র কণ্ঠে বলে ওঠে, ওর তো সর্বনাশ করেছে, আমাকে সম্মানও শেষ কইরা দিল। শ্বশুরবাড়ির লোকজন কত কথা শোনাইবে জানো। তোর বাবা সেদিন দৃঢ় কণ্ঠে বলে, মীরা আপনি যদি অনুমতি দেন মমতাজকে আমি বিয়ে করব। এরপর তোর বাবা আমাকে পড়াশোনা করাতে চেয়েছিল, কিন্তু সেদিনের ঘটনার পর আমার আর পড়ার ইচ্ছে হয়নি। একটা অদ্ভুত ভয় মনে গেঁথে গিয়েছিল। জানিস, জীবনের এই ঘটনাটা এমনভাবে আমার মনে দাগ কেটেছে যা কখনোই মুছবে না।
হেসে বলে। তুমি হিরো পেয়েছো মা। মমতাজ মৃদু হাসলেন। হিরো নয় হীরা বল, তোর বাবা একেবারে খাঁটি হীরা রে মিরু। তারপর কি হলো মা? তার পরের গল্প তো তোকে বলেই দিলাম। তারপর তুই এলি দুনিয়ায়, তবে এলি বলা ভুল হবে, তুই তো আমাদের দুজনের গুণ নিয়েই জন্মেছিস। আমার কাছ থেকে পেয়েছিস সৌন্দর্য, আর তোর বাবার কাছ থেকে লম্বা গঠন, আর মাহি তো আমার মতোই উচ্চতায় মাঝারি, কিন্তু তুই তো একদম পরীর মতো। মীরা কিছুটা দ্বিধান্বিত স্বরে জিজ্ঞেস করে, মা আমিও কি তোমার মতো খুব সুন্দর? কথাটা শুনে মমতাজ চমকে উঠলেন। কথার বেখেয়ালিতে তিনি মীরার সৌন্দর্য নিয়ে অতিরিক্ত কিছু বলে ফেলেছিলেন। মমতাজ সোজা হয়ে বসে গম্ভীর কণ্ঠে বললেন, না, তুই সাধারণ মেয়েদের মতোই হয়েছিস। বলে তিনি মীরাকে আলতো করে জড়িয়ে ধরে এক দীর্ঘশ্বাস ছাড়লেন। অর্থাৎ তার সাথে ঘটা সেই ঘটনার নিমিত্তেই মমতাজ মীরাকে মুখ ঢেকে চলার পরামর্শ দিতেন। রক্তিম সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিম আকাশে বেগুনি মেঘের আশ্রে মিলিয়ে যায় তার শেষ রশ্মি। গাছের পাতায় বাতাসের নীরব সঞ্চার, পাখিদের ডানা ক্লান্ত অবশেষে নীড়ে ফেরা। এই মায়াবী মুহূর্তে মাহিমা উচ্ছ্বাসে বলে উঠল, মমতাজ চলো সবাই মিলে আন্তাক্ষরী খেলি। হেসে বলল। তোমরা যাও, আমি মিরুর সঙ্গে কথা বলবো। মাহিমা ভ্রুকুটি করে বলল, আর কত কথা বলবে মা, সারাদিনই তো বললে, চলো না প্লিজ প্লিজ। কারার নরম গলায় বলল, চলুন মা, সবাই একসঙ্গে থাকলে ভালো লাগবে। মীরা মমতাজের হাত ধরে বলল। চলো মা, সবাই মিলে মজাই হবে। সবাই ছাদের উপর পাটি বিছিয়ে বসলো। মাহিমা উচ্ছ্বাসিত হয়ে বলল, দুইটা দল হবে, একটা আপুর দল আর একটা জিজাজির দল। আমি কিন্তু জিজাজির দলে। মমতাজ হেসে বললেন। আমি আমার মেয়ের সঙ্গে। আব্দুর রহমান দৃঢ় স্বরে বললেন, ঠিক আছে, আমি তাহলে জামাইয়ের দলে। মাহিমা উচ্ছ্বাসে লাফিয়ে উঠল। এবার খেলা জমবে। দুই ভাগে ভাগ হয়ে সবাই বসে গেল। মাহিমা নিয়ম বলল, আমি আগে গান শুরু করব, যে দল শেষ অক্ষর দিয়ে গান গাইতে পারবে না সেই দল হারবে। মীরা হেসে বলল, ঠিক আছে বাপ, শুরু কর। মাহিমা এক প্রকার উচ্ছ্বাস নিয়ে সুর তুলল। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আবছায়া জানলার কাছ। আমি কি আমাকে হারিয়েছি বাকে, রূপকথা নাচিকা নাচ। আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি কানে শোনাকি। জানলাই গল্পের কথা মেঘ, যাও মেঘ চোখে রেখো এ আবেগ। যাও পাখি বলো, হাওয়া ছলো ছলো, আবছায়া জানলার কাছ। আমি কি আমাকে হারিয়েছি বাকে। মমতাজ হাসি দিয়ে সুর ধরলেন। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মমতাজের গানের সুরে কারান মুগ্ধ চোখে মীরার দিকে তাকে মুচকি হাসতে থাকলো। মীরার ঠোঁটের কোণে তার ছিলের ভঙ্গিতে ভেঙচি কাটে, মুখ ঘুরিয়ে অন্যদিকে দৃষ্টি ফেলল। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিয়ন্ত্রণ। এরপর আব্দুর রহমান গানের মাধুর্যে ডুব দিয়ে শুরু করলেন। গানের এই আনন্দধারায় সবাই এক মনে মেতে উঠল, কিন্তু কিছুক্ষণ পরেই অক্ষরে এসে থমকে গেল খেলা। তখন কারান দৃষ্টিতে মীরার দিকে নিবদ্ধ করে রেখে সুর ভাসালো। তুমি আর তো কারো নও, শুধু আমার। যত দূরে সরে যাও রবে আমার। স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। গানটির উদ্দেশ্য যে মীরার জন্য তা অনায়াসে বুঝে গেল মীরা, তাই মনে মনে অল্প কিছুটা আনন্দিত হলো। এক সময় যখন আবারও এর পালা এলো, মীরার বাবা মমতাজের দিকে তাকে সুর তোলেন। কারণ মনে মনে ভাবলো, বাবা একদম সঠিক সময় সঠিক গানটা ধরলেন। এই গানটা কেবল তোমার জন্যই বেগম। এরপরে মীরার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। মাহিমা তার ছেলের সহিত আপন মনে পড়ল। এদিকে ভাইয়া আপুকে চোখে চোখে লাইন মারছে, অন্যদিকে আব্বু আম্মুর সঙ্গে প্রেমে মগ্ন, আর আমি গরুর মতো তাকিয়ে তাকিয়ে সবার প্রেম দেখছি।
একাধিক রাউন্ড শেষে মাহিমাদের গানের পালা এলো। মাহিমা নরম গলায় বলল, ভাইয়া আমার মাথায় আর কোনো গান আসছে না এখন। আব্দুর রহমান হেসে বলল, আমারও গানের ভান্ডার খালি হয়ে গেছে। মমতাজ ইচ্ছু হাসি দিয়ে বললেন, আমার সাথে খেলতে এসেছো, তাও আবার এই কয়টা গানের ডিব্বা নিয়ে। এবার বলো বলো। মাহিমা চিন্তিতভাবেই বলল, ভাইয়া আপনি আমাদের শেষ ভরসা। কিন্তু কারণের কানে যেন কিছুই প্রবেশ করছে না। সে স্থির দৃষ্টিতে কোথাও যেন তাকিয়ে আছে। মীরা বিচলিত হয়ে মনে মনে ভাবল, কোথায় হারিয়ে গেল? কি দেখছে এত মন দিয়ে? হঠাৎই মীরার চোখে পড়ল শাড়ির পরার কারণে তার কোমরের কিছুটা অংশ উন্মুক্ত হয়ে রয়েছে, আর কারণ একাগ্রভাবে সেই দিকেই দৃষ্টিতে তাকিয়ে আছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা ফুঁসতে ফুঁসতে আপন মনে বলল, শয়তান কোথাকার। তারপর দ্রুত শাড়ির আঁচল টেনে কোমরের উন্মুক্ত অংশটি ঢেকে ফেল। কারণ তখন আর চোখে হেসে চোখ ঘুরিয়ে নিল অন্যদিকে। মাহিমা চিন্তিত স্বরে বলে উঠল, কারণ ভাইয়া কি হলো? আমরা তো হেরে যাব। ঠান্ডা গলে জিজ্ঞেস করলো, ও হ্যাঁ, শেষ লেটারটা কি ছিল? আই দিয়ে ভাইয়া। কারণ তখন মীরার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে গাইতে শুরু করলো, আই এম ইন লাভ উইথ দ্য শেপ অফ ইউ, উই পুশ অ্যান্ড পুল লাইক এ ম্যাগনেট ডু। মীরার গানের অর্থ বুঝে দাঁতে জিভ কেচে মনে মনে বলল, অসভ্য শয়তান কোথাকার, অসভ্য একটা। এখনই এই গান গাওয়ার দরকার ছিল ওর। কিছুক্ষণ পরে যখন দিয়ে মীরাদের দলের পালা এলো, মীরা শুরু করলো, I love it when you call me senorita. I wish I could pretend I did not need ya. কারণ গানের প্রতিক্রিয়ায় হালকা হাসিতে বিড়বিড়িয়ে বলল, ওকে বেবি, আই উইল কল ইউ সেনোরিতা। অবশেষে দিয়ে গান গাওয়ার পালা আসে কারণের দলের। মাহিমা মাথা চুলকাতে চুলকাতে বলল, কাজ ছেড়েছে, আর তো কিছু মাথায় আসছে না। আব্দুর রহমান অসহায় কঞ্চে বলল, আবার শেষ এবার। মাহিমা অনুনয় করে বলল, ভাইয়া কিছু একটা করুন, নইলে সত্যি সত্যি হাঁটতে হবে। কারণ হেসে বলল, তাহলে হেরে গেছি। সত্যি বলতে আর কোনো গান মনে পড়ছে না। এবার মীরা উত্তেজিত হয়ে বলল, ও তাহলে সেও কারণ চৌধুরী হার মানবে। আমি 5 পর্যন্ত গুনছি, এর মধ্যে গান গাইতে না পারলে আপনাদের দল সত্যি সত্যি হারবে। মীরা গুনতে শুরু করলো, 1 2 3 4 5 শেষ রে। তারপর সে মায়ের কপালে আলতো করে চুমুকে বিজয়ের স্বরে বলল, 1 মা আমরা জিতে গেলাম। মমতাজ হেসে বলেন, তোমরা তিনজন মিলেও পারলে না, দেখেছো মা মেয়ের। এই বলে তিনি মীরার হাতে সশব্দে তালি দিল। মাহিমা বিরক্তি স্বরে বলল, ধুর, কিছু হলো ভাইয়া? পরের বার থেকে আমি গানের লিস্ট বানিয়ে নিয়ে আসবো, কেমন? মাহিমার কথা শুনে সবাই হাসতে লাগলো। মীরা এক ভ্রু উঁচু করে গর্বিত ভঙ্গিতে কারণের দিকে তাকালো। তার চোখে স্পষ্ট বার্তা, সে জিতে গেছে। কারণ হেসে মনে মনে বলল, এটাই চেয়েছিলাম মীরা, তোমার এই অমূল্য হাসিটাই দেখার জন্য হেরে গেছি। আমি পরাজিত হলেও তোমার বিজয়ের আনন্দে সন্তুষ্ট। রাতের খাবার শেষে সবাই যে যার ঘরে শুতে চলে গেল। মীরা বিছানা গুছিয়ে শুয়ে পড়তেই কারণ তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মীরা বিস্ময় পড়ল। এটা কি করছেন আপনি? কারণ হেসে বলল, আর কি, ঘুমাতে এসেছি। ঘুমোতে আসুন, তাতে আপত্তি নেই, কিন্তু এভাবে ধরে রেখেছেন কেন? সরুন তো। কারণ শিশুর মতো গলা করে বলল, এমন করছো কেন বউ? কিসকা হ্যাঁ তুমকো ইন্তজার মে হু না। শুধু জড়িয়ে ধরে চুপচাপ ঘুমাবো, প্রমিস, আর কিচ্ছু করবো না। মীরা ফ্রিকুচকে বলল, ওয়েট আপনি বলেছেন কে দিয়ে কোনো গানই মনে পড়ছে না, তাই না? কারণ যে আসল সত্যটা লুকিয়েছে সেটা ধরা পড়তে মিনমিন করে বলল। তো তখন তো মনে ছিল না। মীরা সন্দেহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ও সত্যি? তো নয়তো কি? তুমি কি মনে করো আমি পারলে তোমাকে জিততে দিতাম? এসব কথা বাদ দাও, আগে বলো তুমি আমাকে গালাগাল করেছো কেন? কারণ গায়ে পড়া অভিমান মেশানো ভঙ্গিতে বলল। তার চোখে গভীর প্রশ্রয় ফুটে ওঠে। মীরা অবিশ্বাসে ফ্রিকুচকে বলল, খেলার সময় তুমি আমাকে শয়তান বলেছিলে, কেন বললে? আপনাকে এটা কে বললো? আর কে বলবে? আমি নিজেই শুনেছি। কি? কিন্তু আমি তো মনে মনে বলেছি তো। হ্যাঁ, মনে মনে এত জোরে বলেছো যে আমি শুনে ফেলেছি। আর হ্যাঁ, তুমি বিড়বিড় করেছো
মীরা একটু হেসে বলল। কি হয়েছে বলেছি। আপনি কেন অমন ভাবে তাকিয়েছিলেন? কারণ দুষ্টু হাসি দিয়ে বলল। আমার বউ আমি দেখব, তোমার কি? আমি চাইলে আমার বউয়ের পুরো শাড়ি মীরার চোখ রাঙানি বাক্যটি থামিয়ে দিল। কারণ গলা খাকারি দিয়ে আমতা আমতা করে বলল। খুশি? হ্যাঁ খুশি। ধুর, আর ঘোরানো যাচ্ছে না। চেতো কেন বউ? মীরা বিরক্ত স্বরে বলল। আমি ঘুমাবো, ছাড়ুন আমাকে। কারণ আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল। ওকে, ঘুমাও। মীরা বিরক্ত হয়ে কারণের হাত ছাড়িয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। এমন করলে আমি এবার সত্যি সত্যি সোফায় গিয়ে ঘুমাবো। কারণ একটু নরম স্বরে বলল। হয়েছে, এসো ঘুমাও। আর হ্যাঁ, গুড নাইট সেনরিতা। এই কথা বলেই সে হেসে পাশ ফিরে শুয়ে পড়ল। মীরা কানের নাকানি চোবানি অবস্থা দেখে মৃদু হাসলো এবং আরেক পাশে গিয়ে শুয়ে পড়ল। পরবর্তী দিন অপরাহ্নে কারণ সবাইকে নিয়ে শহরের বাইরে একটা বিশেষ স্থানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাহিমা একরাশ আনন্দ উৎফুল্লতা, তবে মীরার মনে আবারও গভীর বিষাদের ছায়া নেমে আসে। কারণের অমিত ভালোবাসা সত্ত্বেও অতীতের যন্ত্রণাগুলি যেন একটু মুছে যাচ্ছে না। মীরা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে কারণের পাশে সামনের সিটে বসে। পেছনের সিটে মহিমা বসেছে, আব্দুর রহমান এবং মমতাজ। গাড়ির ভেতরে এসে থাকলেও মমতাজের প্রস্তাবে এসি বন্ধ রেখে জানলা খোলা রাখা হয়েছে। বাইরে স্নিগ্ধ সমীর গাড়ির ভেতর প্রবাহিত হতে থাকে। কারণ হেসে মহিমাকে প্রশ্ন করেন। ইলিজা, কোথায় যেতে চাও বলো? ভাইয়া, আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানে উড়ে উড়ে চলে যাব। হাসতে থাকে মাহিমা। তাহলে আজকে তোমাকে আমার ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে চলি। বলেই মীরার সিট বেল্ট ঠিক করতে মাথা বাড়ায়। মীরা মুখ ভর্তি বিরক্তি নিয়ে বলে। আমি নিজেই আটকাতে পারবো। কারণ নিজের সিটে ফিরে গিয়ে মনে মনে বলে। আবার কি হলো ওর? এই মেয়েদের মন বোঝা সত্যিই টাফ। রেস্টুরেন্টে পৌঁছানোর পর সবাই হতবাক হয়ে যায়। পুরো রেস্টুরেন্ট একেবারে ফাঁকা। তাদের 5 জনের পাশাপাশি কয়েকটি ওয়েট্রেস ছাড়া আর কেউ নেই। একটু পরপরই সবাই টেবিলে বসে। আব্দুর রহমান বিস্ময় সুরে বলে। অদ্ভুত, রেস্টুরেন্টে কি শুধু আমরাই, আর কেউ নেই? প্রকৃতপক্ষে কারণ পুরো রেস্টুরেন্টটি বুক করে রেখেছে। সঙ্গে যত ছেলে কর্মচারী ছিল সবাইকে একদিনের জন্য আরামদায়ক ছুটি দিয়েছে। অর্থাৎ কারণ চায় না তার বউকে অন্য কোনো পুরুষ দেখুক। মমতাজ একজন মেয়েকে হাতের ইশারায় ডেকে এনে বলে। আজকের দিনে আর কোনো কাস্টমার নেই আপনাদের? আজ আমাদের রেস্টুরেন্ট বন্ধ ছিল, শুধু কারণ স্যারের অনুরোধে আমরা ওপেন করেছি। বলে মেয়েটি সম্মান সহ প্রস্থান করে। মমতাজ কারণকে বলে। তুমি এত কিছু কেন করছো বাবা? অন্য কোথাও তো যেতে পারতাম। মা, এই রেস্টুরেন্টের খাবারের মান সেরা, তাই আর কি। মমতাজ হেসে বলেন। ও আচ্ছা, বুঝলাম বাবা। একটু পরে মাহিমা অবিরাম খাবার অর্ডার করতে থাকে। মমতাজ তীব্র স্বরে বলে। এত কিছু কেন অর্ডার করছিস? কারণ মৃদু হাসি দিয়ে বলে। দেখ মা, কারণ চৌধুরীর ভালোবাসার গভীরতার ক্রেডিট কার্ডের সীমা দুটোরই কোনো রেস্ট্রিকশন নেই। ও রে, কি ডায়লগ রে! জিও জিজাজি। মীরা চোখের উপর হাত রেখে শুদ্ধল। আবার শুরু করেছে। খাওয়া শেষে মাহিমা আইসক্রিমের জন্য বায়না করে। কারণ সবার জন্য বাইরে থেকে আইসক্রিম নিয়ে আসলেও মীরার জন্য আনে না। মীরার মন খারাপ করে বলে। কারণ আমারটা কোথায়? হেসে বলে। তোমার ঠান্ডা লাগুক আমি তা চাই না, তাই তুমি শুধু আমাদের খাওয়া দেখো। সবাই খেতে খেতে গাড়ির দিকে এগোতে থাকে। মীরা আর কারণ পিছু পিছু হাঁটতে থাকে। সবাই সামনে চলে যাওয়ার পর মীরা কারণের হাত থেকে আইসক্রিমটা টেনে নিয়ে খাওয়া শুরু করে। কারণ হেসে বলে। এভাবে শাকচুন্নির মতো কেউ ছিনিয়ে নেয়? ঠান্ডা লাগবে জান। হ্যাঁ, এভাবেই ছিনিয়ে নিতে হয় যখন স্বামীটা বধ হয়, তাই না? বলে মীরার হাত থেকে আইসক্রিমটা নিয়ে যেখানে মীরা কামড় দিয়েছিল সেখানে নিজেও কামড় দেয়। এরপর মীরার কানের কাছে গিয়ে হিসিয়ে বলে। সবাই এখানে আছে তাই, না হলে আইসক্রিমটা তোমার ঠোঁটে রেখেই চেখে দেখতাম বেবি। শুনে মীরা লজ্জা পেয়ে দ্রুত পা চালিয়ে বাবা মায়ের পাশে গিয়ে যোগ দেয়। তারপর গাড়িতে বসে কারণ মুচকি হেসে জিজ্ঞেস করে। ইলিজা, আজকে ট্রিটটা কেমন লাগলো? ইলিজা হ্যাপি তো? অনেক খুশি ভাইয়া, এমন একটা জিজু পেলে আর কি চাই। এরই মধ্যে মীরা বলে। আমি ফুচকা খাবো। না মীরা, ওইসব রাস্তার খাবার খাওয়া একদম উচিত নয়। না, আমি খাবো। রাস্তার পাশের ফুচকা কখনো খেয়ে দেখেননি।
তাই জানেন না। একবার খেয়ে দেখুন, অমৃতের মতো। স্ট্রিট ফুড একেবারেই না। বললাম তো আমি খাবো। মমতাজ গম্ভীরভাবে বলে। বাচ্চাদের মতো কেন বায়না ধরছিস মিরুর? কারণ মৃদু হেসে বলে। আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, একটা কল করে আসছি। বলে গাড়ি থেকে নেমে একটু দূরে গিয়ে একজনকে ফোন দেয়। হ্যাঁ অন্তু, শোনো, কমল পার্কটা 10 মিনিটের মধ্যে খালি করে ফেলো, শুধু ফুচকা বিক্রেতা ছাড়া। সন্ধ্যার আবছা আলোয় ডুবে থাকা নির্জন পার্ক, মরচে ধরা লোহার গেট আর ভাঙাচোরা বেঞ্চগুলো একপাশে রাখা। পার্কের এক কোণে দাঁড়িয়ে আছে ফুচকার একটি ভ্যান। তার ছোট্ট লাল আলোটি ঝিমিয়ে জ্বলছে। দূর থেকে ভেসে আসছে দোলনার চেনের খটখট আওয়াজ। কমল পার্কে ঢুকে চারপাশ দেখে মমতাজ বলে উঠল। জায়গাটা যেমন ভুতুরে, এমন শুনশান পরিবেশ কিভাবে বসা যায়? কারণ মমতাজের কথায় ভ্রুক্ষেপ না করে নির্লিপ্ত ভঙ্গিতে ফুচকার ভ্যানের দিকে এগিয়ে গেল শান্ত স্বরে বলল, 1 প্লেট ফুচকা দিন। ভ্যানের বিক্রেতা মীরাকে দেখা মাত্র তার চোখে বিস্ময় প্রশস্ত হয়ে কপালের কাছাকাছি উঠল, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিয়ে মুখে কোনো রকম অভিব্যক্তি না এনে স্বাভাবিক ভঙ্গিতে ফুচকা বানাতে শুরু করল। মৃদু নৈপুণ্য ফুচকা পরিবেশন করল। মীরা এক কামড় খেয়েই আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলল, মা অনেকদিন খাইনি, প্লিজ। জানিস মাহি, কতদিন পর ফুচকা খাচ্ছি। আহা, সেই পুরনো মজাটা আবার ফিরে পেয়েছি। কারণ ম্লান হাসি নিয়ে মীরার দিকে তাকিয়ে তার খাওয়ার উচ্ছ্বাসটা নীরবে উপভোগ করতে থাকলো। মীরা হঠাৎই তড়িঘড়ি করে বলে উঠল। মামা আরেকটা দিন বেশি করে ঝাল দেবেন। কারণ ফিসফিস করে বলল, আস্তে মীরা, উনি কোথাও পালিয়ে যাচ্ছেন না। আর ঝাল খেতে খেতে শরীর খারাপ করো না। তাছাড়া এখন তো তোমাকে কিস করে শান্ত করার সুযোগও নেই, সবাই তো পাশে আছে। মীরা তার কথা পাত্তা না দিয়ে একটা ফুচকা মুখে পুরে বলল, আপনি এসবের স্বাদ বুঝবেন না। দারুণ, একটা খেয়ে দেখুন না। কারণ একটু অবাক হয়ে তার দিকে তাকালো। মীরা হাত বাড়িয়ে কারণের মুখের সামনে একটা ফুচকা ধরে রাখলো। কারণ কামড় দেওয়ার জন্য হাঁ করতে মীরা নিজের মুখে ফুচকাটা পুরে নিয়ে হাসতে হাসতে বলল, আপনারও তো হাত আছে শিও সাহেব। কারণ তার দিকে ঝুঁকে নিঃসালো গলায় বলল, এত বড় হা করতে পারো? মীরা চোখ বড় বড় করে জবাব দিল। কারণ কেন? ফুচকা তো এমন করেই খেতে হয়। খুকু করে কেসে বলল, আচ্ছা এমনি জিজ্ঞেস করলাম। বলে বাঁকা হাসি ধরে মীরার দিকে তাকালো। মীরা তার কথায় কোনো ভ্রুক্ষেপ না করে ফুচকা খেতে মনোনিবেশ করলো। অর্থাৎ এই মুহূর্তে ফুচকা বাদে আশেপাশে কোনো ঘটনাই তার জন্য গুরুত্বপূর্ণ নয়। কিন্তু কারণ হাসতে হাসতে ফুচকার ভ্যানের বিক্রেতার দিকে চোখ গেল। মুহূর্তে তার হাসি মলিন হয়ে গেল। সে দেখলো বিক্রেতাটি মীরার দিকে আর চোখে তাকিয়ে আছে। দৃশ্যটি দেখা মাত্র কারণের রক্ত মাথায় চড়ে গেল। তার ক্ষোভ এতটাই তীব্র হলো যে মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বের হবে। রাগের দহন তার চোখ দুটো রক্ত জোবার মতন লাল করে তুলল। কারণ নিজেকে কোনোভাবে সংযত রাখতে না পেরে কাঠের ভ্যানের এক কোণে শক্ত করে চেপে ধরল। ক্রোধের চাপ সেই অংশে মুহূর্তে ভেঙে হাতে চলে এলো তার। এদিকে আব্দুর রহমানের চোখেও বিক্রেতার আচরণে আটকে গেল। তিনি স্পষ্টই দেখতে পেলেন লোকটি তীক্ষ্ণ দৃষ্টিতে বারবার মীরার দিকে তাকাচ্ছে। আব্দুর রহমান দ্রুত মীরার কাছে এসে বললেন, মা তুই এদিকে আয়, আর শোন, এখন বাসায় যাওয়াই ভালো হবে। কারণ বাবা চলো, আর দেরি করো না। কারণ রাগের ভেতরে ভেতরে ফেটে যাচ্ছিল, তবু মুখে প্রশান্তির আভা এনে বলল, হ্যাঁ চলুন বাবা। কিন্তু বাসায় ফিরেও ক্রোধ ক্রমশ তাকে মৃত থেকে ক্ষত বিক্ষত করে তুলল। বারবার মাথার চুল পেছনে ঠেলে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মনে হচ্ছে প্রতিটি শ্বাস তার রাগকে আরো বাড়িয়ে তুলছে। মীরা ফ্রেশ হয়ে এসে বলল, ঘুমাবেন না? কারণ একটু চুপ থেকে নিজেকে সামলে নিয়ে শান্ত স্বরে বলল, তুমি ঘুমাও। কিন্তু কিছুক্ষণ পর আবার ডেকে উঠল। মীরা বিরক্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, এবার কি? কারণ গভীর নিঃশ্বাস ফেলে বলল, আমার ভীষণ অস্থির লাগছে, একটা চুমু দাও। মীরা ফ্রিকুচকে বিছানার দিকে পা বাড়াতে কারণ অনুনয় করে বলল, মীরা প্লিজ। মীরা পেছন ফিরে তাকে দৃঢ় কণ্ঠে বলল, কথা আমি ঘুমাতে যাচ্ছি। শেষ হতে না হতেই কারণ হঠাৎ মীরার হাত ধরে টান দিয়ে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিল। মীরা বিরক্ত গলায় বলল, আমার কিন্তু অসহ্য লাগছে। লাগুক। তারপর আলতো করে মীরার কপালে চুম্বন করে পুনরায় জড়িয়ে ধরে নরম কণ্ঠে বলল, আজ তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, প্লিজ মীরা, না করো না। মীরা তার বাঁধন থেকে নিজেকে মুক্ত করে বলল, শুভরাত্রি। তারপর কানের
আবেদনকে উপেক্ষা করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। প্রভাতের শান্ত পরিবেশ আচমকা কলিং বেলের শব্দে ভেঙে যায়। মীরা দরজা খুলে অবাক হয়ে দেখে আগের দিনে সেই ফুচকা বিক্রেতা দাঁড়িয়ে আছে, তার চোখে কালো চশমা। মীরা বিস্মিত স্বরে জিজ্ঞেস করে, আরে আপনি এখানে কেন? সিকিউরিটি গার্ড মীরার দিকে চোখ না তুলেই বলে, ম্যাম উনি আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। তার কথা শেষ হওয়ার আগেই ফুচকা বিক্রেতা হঠাৎই মীরার পায়ে পড়ে অঝরে কান্না শুরু করে দেয়। মীরা হতবাক হয়ে বলে, আরে 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 আপনি এ কি করছেন? ফুচকা বিক্রেতা কাপা কাপা গলায় কেঁদে বলে, মীরা আপা আমারে ক্ষমা কইরা দেন, অনেক বড় ভুল কইরা ফেলছি। ফ্রিকুচকে বলে, কিসের ভুল? আর আগে উঠুন, ভেতরে এসে বসুন। লোকটি মাথা ঝাঁকিয়ে বলে, না আপা, আগে আমারে ক্ষমা করেন, আমি চোখ হারাইছি, আর কিছু হারাতে চাই না। মীরা হতচকিত হয়ে বলে, চোখ হারিয়েছেন মানে? ঠিক তখনই কারণে ভারী কণ্ঠ শোনা যায় সিঁড়ির দিক থেকে। মীরা মীরা ঘাড় ঘুরিয়ে কারণের দিকে তাকিয়ে বলে, দেখুন না লোকটা কেমন অদ্ভুত কথা বলছে। কারণ শান্ত স্বরে বলে, ঠিক আছে আমি দেখছি, তুমি ভিতরে যাও। মীরা রসোই ঘরে যেতে যেতে বিড়বিড় করে, লোকটা কি পাগল নাকি? কিন্তু কাল তো ঠিকঠাকই মনে হয়েছিল। ড্রয়িং রুমের সোফায় বসে আব্দুর রহমান চুপচাপ সবকিছুই লক্ষ্য করছিল। চায়ের কাপ হাতে নিয়ে বাঁকা হাসি ফুটিয়ে বলল, এটা তোর প্রাপ্য শাস্তি। কারণ দরজার দিকে পা বাড়িয়ে দরজা বন্ধ করে দিল গিয়ে, যেন বাইরের কোনো শব্দ ভেতরে প্রবেশ না করতে পারে। পরদিন শহর জুড়ে একরকম শোরগোলি বেঁধে গেল। সমস্ত সংবাদ মাধ্যমে একটাই খবর বারবার প্রচারিত হতে লাগলো। ব্রেকিং নিউজ, শহরের নদীর পাড়ে এমন একটি বিধ্বস্ত লাশ পাওয়া গেছে যার চেহারা অবধি শনাক্ত করা যাচ্ছে না। লাশটি তদন্তের ভার পড়ে কানের চাচা ডিআইজি ইসহাকের ওপর। ইসহাক নদীর পাড়ে পৌঁছে লাশের বিকৃত অবস্থা দেখে নাকে রুমাল চেপে ধরেন। পাশে থাকা আমান হোসেন বলে ওঠেন, স্যার মাস্ক পরে নিন। ইসহাক মাস্ক পরতে পরতে চোখ ছোট ছোট করে বলে, এখনো পর্যন্ত কি কি জানতে পেরেছো? আমান স্তব্ধ গলায় বলে, স্যার লোকটা কমল পার্কের ফুচকা বিক্রেতা ছিল, তবে তার চেহারাটা এতটাই বিকৃত যে তাকে শনাক্ত করাটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। চোখগুলো উপড়ে ফেলা হয়েছে, বাম হাতের আঙ্গুলগুলোকে থেতরে দেওয়া হয়েছে, আর ডান হাতের আঙ্গুলগুলোকে সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। ইসহাক এক পলক লাশের দিকে তাকে নীরবে শ্বাস নিলেন। আমান কথা চালিয়ে যায়, পুরো শরীর দেখে বোঝা যাচ্ছে কোনো হিংস্র প্রাণী, কোনো মানুষ নামে জানোয়ার খুবলে খুবলে মাংস খেয়েছে। নৃশংসতার উদাহরণ স্যার। ইসহাক গভীর চিন্তায় নিমগ্ন হয়ে বলে, এটা শুধুই হত্যাকাণ্ড নয়, এখানে কোনো মস্তিষ্ক, কোনো পরিকল্পনা কাজ করছে। সঠিক তদন্ত ছাড়া এই নারকীয় ঘটনায় কারণ জানা অসম্ভব। ইসহাক সবকিছু লক্ষ্য করে। কিছুক্ষণ গফে হাত বুলিয়ে কারণকে কল করে। ওয়ালাইকুম আসসালাম, কি খবর বলো? খবর তো তোর জানা উচিত, নিউজ দেখেছিস? কারণ চৌধুরীর হাতে এত সময় নেই যে বসে বসে খবর দেখবে। কারণ নির্লিপ্ত কণ্ঠে বলল, কোনটার কথা বলছো? নদীর পাড়ে লাশের বিষয়টা তদন্তের মূল দায়িত্ব আমানের। আমি তদারকির জন্য এসেছি। এই কেসটা যে এত গুরুতর হয়ে উঠবে ভাবিনি। এক ফুচকওয়ালার জন্য কে আর মাথা ঘামাবে, কিন্তু সমস্যাটা হলো যেভাবে ওকে মারা হয়েছে, পদ্ধতিটা এতটা নির্দিষ্ট আর ঘৃণ্য যে পুরো দেশ উত্তাল হয়ে উঠেছে। কারণ বাঁকা হেসে বলল, তা তোমার কাছে এগুলো কোনো কেস নাকি? তুমি তো পারলে যে কোনো অমীমাংসিত কেস ক্লোজ করে দিয়ে হাত ধুয়ে ফেলো। ইসহাক কথাটা শুনে অস্বস্তিতে কেঁপে উঠল, কিন্তু গলা শান্ত রেখে বলল, কথা পরে শুনবো, এখন কাজে হেল্প কর। কারণ ব্যঙ্গ মিশ্রিত সুরে বলল, আর কতদিন ভাইপোর বুদ্ধি ধার নিয়ে চলবে কাকাই? নিজের মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সকেও একটু কাজে লাগাও। আর আমি এখন ব্যস্ত আছি। বউকে তো সব সময় আদর করতে হয়, বুঝোই তো। ইসহাক রুক্ষ কণ্ঠে বলল, দিন তুই বেশি নির্লজ্জ হয়ে যাচ্ছিস। বউকে আদর করার কথা তোর কাকাকে বলতে হয়। কারণ ম্লান হেসে উত্তর দিল, কারণ চৌধুরীর কাছে মিসেস কারণ চৌধুরী সব। বাকি দুনিয়া আমাকে নির্লজ্জ বলুক, অভদ্র বলুক, আমার কিচ্ছু যায় আসে না। এই বলে ফোন কেটে দিল। ইসহাক কিরমির করতে করতে বলল,
এর সঙ্গে কথা বলতে গেলে 10 বার মেপে কথা বলতে হয়। সবার দুর্বল জায়গাগুলোতেও তো মুখস্থ করে বসে আছিস, কখন কোথায় খোঁচা দিবি আগে থেকে বলা মুশকিল। একটু থেমে নিজেকে সামলে বলল, তবে এখন কেসটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে।